ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা বলতে আমরা রাসায়নিক সমীকরণ যেগুলো আমরা অলরেডি জানি বা দেখেছি ক্লাস 7, 8, 9, সেই সমীকরণগুলোই সাপোজ আমি এ আর বি দুটো মৌল নিয়ে বা তাদের যৌগ নিয়ে, দুটো আলাদা যৌগ বা দুটো আলাদা রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে C+D দুটো আলাদা রাসায়নিক পদার্থ উৎপন্ন করছে। তো রাসায়নিক বিক্রিয়াটা দেখেই আমাদের এ পদার্থের পরিমাণ বা আয়তন, বি পদার্থের পরিমাণ বা আয়তন, সি পদার্থের পরিমাণ বা আয়তন বা ডি পদার্থের পরিমাণ বা আয়তন, এইগুলো ক্যালকুলেট করব বা ক্যালকুলেট কীভাবে করতে হয় সেটা জানবো এই চ্যাপ্টারে। যে কোনো বিক্রিয়ার সাপোজ আমি ধরছি, একটা সিম্পল এভাবে ধরতে পারি যে চাল প্লাস ডাল প্লাস সবজি, তাপ শক্তি দিলাম বা তাপ দিলাম, দিয়ে আমার উৎপন্ন হলো খিচুড়ি। আমরা এখন ভাবতে পারি যে এটা একটা রাসায়নিক সমীকরণের মতো, কি চাল প্লাস ডাল প্লাস সবজি, মানে চাল ডাল এবং সবজি দিলাম, দিয়ে সেটার উপর আমরা অবশ্যই এখানে জল ছিল, আমি জলটা এখন লিখি না, জল প্লাস আরও যা যা ছিল সেগুলো আমি দিলাম না, তাপ দিলাম, তারপর উৎপন্ন হলো আমার খিচুড়ি। এখানে এই চাল ডাল সবজি সেগুলো আমরা বলবো বিক্রিয়ক পদার্থ। অর্থাৎ যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলবো বিক্রিয়ক পদার্থ। আর খিচুড়িটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ বিক্রিয়ার পর যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলবো বিক্রিয়াজাত পদার্থ। এখানে খিচুড়ি শুধুমাত্র একটা পদার্থ আমরা পাচ্ছি বা একটা রাসায়নিক পদার্থ পাচ্ছি, যদি আমরা খিচুড়ির সঙ্গে আরও কিছু উৎপন্ন হয় তো সেগুলোও আমার বিক্রিয়াজাত পদার্থের মধ্যেই পড়বে। বিক্রিয়ার যেগুলো অংশগ্রহণ করবে সেগুলো হবে বিক্রিয়ক পদার্থ, আর যেগুলো বিক্রিয়া করার পর পাবো সেগুলো হবে বিক্রিয়াজাত পদার্থ। সেই জন্য যে আমি একটা সমীকরণ লিখেছিলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানে এ অ্যান্ড বি হচ্ছে বিক্রিয়ক পদার্থ অ্যান্ড সি অ্যান্ড ডি হচ্ছে এইগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর সি অ্যান্ড ডি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। রাসায়নিক বিক্রিয়া যদি বলে কাকে বলে, ক্লাস 7-এ বা ক্লাস 8-এও পড়েছি, জেনেছি যে দুটি ভিন্ন ধর্ম বিশিষ্ট রাসায়নিক পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করে যদি নতুন ধর্ম বিশিষ্ট রাসায়নিক পদার্থ উৎপন্ন করে তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় বা সেই প্রসেসটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার যে লিখিত রূপ সেটাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। রাসায়নিক বিক্রিয়ার লিখিত রূপকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। এবার রাসায়নিক সমীকরণটা লেখার আবার কিছু প্রসেস আছে, মানে কি, যেমন রাসায়নিক বিক্রিয়ার বা রাসায়নিক সমীকরণ লেখার যে পদ্ধতি সেই পদ্ধতি অলরেডি আমরা ক্লাস 7-8 জানি। যেমন কার্বন প্লাস অক্সিজেন যুক্ত হয়ে তাপ উৎপন্ন করে, প্লাস কি উৎপন্ন হবে না কার্বন ডাইঅক্সাইড প্লাস তাপ উৎপন্ন হবে। এবার এটা এই অ্যারো আর একটা থাকে ইকুয়ালিটি চিহ্ন, অ্যারো চিহ্ন মানে যে আনব্যালেন্সড বা ব্যালেন্স দুটোই হতে পারে, কিন্তু ইকুয়াল চিহ্ন যদি দিয়ে দিই আমরা সেক্ষেত্রে আমার ব্যালেন্স লাগবে। যেমন আরেকটা এই রিয়াকশনটা তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক, আমি আরেকটা রিয়াকশন নিই N2 প্লাস H2 উৎপন্ন হবে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়ায় উৎপন্ন হয় অ্যামোনিয়া NH3। মানে অ্যারো আছে মানে বিক্রিয়াটাই কিন্তু ব্যালেন্স করা নেই। তাহলে আমাকে প্রথমেই আগে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য কি করবো, আমি N2 প্লাস 3H2
ইজিক্যাল টু 2NH3। এখানে কি হলো, আমার নাইট্রোজেন 1 অণু, 3 অণু হাইড্রোজেন আর 2 অণু কি আছে, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এই ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্স ইকুয়েশন, এটাকে বলা হয় ব্যালেন্সড ইকুয়েশন। কেউ যদি এটা অ্যারো দেয় তাহলে কিছু ভুল করছে না, ভুল কিছু করে না। অ্যারো দেওয়া মানে সে ব্যালেন্স থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু ইজিক্যাল টু দেওয়া মানে ব্যালেন্স থাকতেই হবে। আর রাসায়নিক গণনার জন্য আমাকে সবসময় ব্যালেন্স করেই রাখতে হবে। ব্যালেন্স ছাড়া আমি শুধুমাত্র যৌগগুলো বসিয়ে দেবো, বিক্রিয়ক পদার্থগুলো বসিয়ে দেবো, বিক্রিয়া জাতক পদার্থের সিম্বলগুলো বসিয়ে দেবো, কিন্তু সেখানে ব্যালেন্স থাকবে না, তাহলে আমার ক্যালকুলেশন করা যাবে না। কারণ ক্যালকুলেশন করার জন্য আমার সবসময়তেই ইকুয়েশনগুলো আমাকে সবসময় ব্যালেন্স করে রাখতে হবে। তাহলে আমরা এই কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনা থেকে আমরা কি কি জানতে পারবো, অর্থাৎ এই চ্যাপ্টারটা পড়বো কেন, কি কি জানতে পারবো, মানে কি কি মানে পড়বো কেন, আমার পড়ার প্রয়োজনটা কি। তো প্রথম কথা হচ্ছে রাসায়নিক সমীকরণটা থেকে রাসায়নিক গণনা করলে আমরা কিছু গুণগত তথ্য পাবো। এক নম্বর হচ্ছে গুণগত তথ্য পাবো। এই গুণগত তথ্যের মধ্যে কি কি পড়ে না, বিক্রিয়ক পদার্থগুলো কারা কারা বা কে কে, আর বিক্রিয়াজাত পদার্থ যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোই বা কারা বা সেগুলোই কি কি, বিক্রিয়ক পদার্থগুলো কি কি আর বিক্রিয়াজাত পদার্থগুলো কি কি, সেটা পাবো এই গুণগত তথ্য থেকে রাসায়নিক গণনার মাধ্যমে, অর্থাৎ সমীকরণ থেকে আমরা সেটা পেয়ে যাবো। এই জন্য আমাদের বেশি কিছু ইফোর্ট দরকার নেই। কিন্তু পরীক্ষায় সবসময় যে তোমাদের সমীকরণ দেবে তার কোনো মানে নেই, তোমাকে কথাই বলে দিল যে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করার পর যে উৎপন্ন হবে, সেখান থেকে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ার ফলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, বা এত মোল ক্যালসিয়াম কার্বনেট কে বিয়োজিত করে কত মোল CO2 উৎপন্ন হবে। কিন্তু মুখে বলে দেবে, তোমাকে সেক্ষেত্রে রিয়াকশনটা নিজে করতে হবে। তাহলে রিয়াকশন বা সরি ইকুয়েশনগুলো তোমাকে নিজেকে মনে রাখতে হবে, নাহলে মুশকিল। এই কনসেপ্ট খালি না থাকলে যখন কথায় লিখে দেবে, ইকুয়েশন দিয়ে দেবে না, সেক্ষেত্রে এই ইকুয়েশনগুলো কিন্তু নিজেকে তৈরি করতে হবে এবং প্রপারলি তৈরি করতে হবে। সামান্য একটু ভুল মানে পুরো ক্যালকুলেশন ভুল আসবে বা অঙ্কটাই ভুল হয়ে যাবে, তাহলে তোমাকে প্রপারলি ইকুয়েশনটা সেট করতে হবে। আর একটা কি আমরা ইনফরমেশন পাই, সেটা হচ্ছে পরিমাণগত তথ্য। পরিমাণগত তথ্য মানে বুঝতেই পারছো পরিমাণ। তো প্রথম কথা আছে এখানে, পরিমাণ বলতে আমরা 3 রকম পরিমাণ পাবো। একটা হচ্ছে তাদের ভর বা মাস, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলি কি কি কেমন কেমন বা কি ভরে ভরে আছে, কত গ্রামের ভর আছে বিক্রিয়ক পদার্থগুলি, এবং বিক্রিয়াজাত যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেই পদার্থগুলো কত গ্রাম বা কত ভরে আছে। 2 নম্বর হচ্ছে তাদের যদি পদার্থের পরিমাণ, মানে পরিমাণ পরিমাণ বলতে এখানে মোল, বিক্রিয়ক পদার্থগুলি কত মোল যুক্ত হয়েছে আর বিক্রিয়াজাত পদার্থগুলো কত মোল উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে পদার্থের পরিমাণ। আর একটা কি, আর হচ্ছে ভলিউম বা আয়তন। তো যদি আমার একই উষ্ণতা এবং চাপ হয়, সেক্ষেত্রে তাদের আয়তনের যে অনুপাত সেটাও আমরা এই রাসায়নিক গণনার মাধ্যমে বার করতে পারবো। আমরা পরিমাণগত তথ্য কী পাবো, ভর পাবো, পদার্থের পরিমাণ পাবো, আর একটা হচ্ছে আয়তন পাবো। এই 3টে জিনিস আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, বের করতে হবে। এটাই এই চ্যাপ্টারের মূল লক্ষ্য। আমি একটা রিয়াকশন নেবো বা একটা কেমিক্যাল ইকুয়েশন নেবো, সেই ইকুয়েশন দেখে আমি কি কি বেরো হয় চেষ্টা করব। আমি নিলাম নাইট্রোজেনাস গ্যাসের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে 2 আয়তন অ্যামোনিয়া, N2 প্লাস CH2 ইকুয়াল টু 2NH3। এই বিক্রিয়াগুলো এমনিতেই আমরা যে রাসায়নিক বিক্রিয়া যখন আমরা পড়েছিলাম একটা সূত্রে, যে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থগুলি আয়তনের সরল অনুপাতে থাকে। অর্থাৎ এখানে 1 আয়তন নাইট্রোজেন আছে, 1 আয়তন
হাইড্রোজেন আছে কত 3 আয়তন, আর অ্যামোনিয়া আছে কয় আয়তন না 2 আয়তন। আয়তনগুলো আমরা পেলাম, তাদের অ্যাকচুয়ালি অনুপাতগুলো পেলাম। এবার আয়তনটা যেমন দেবো আমি সেমভাবে বসাবো। তাই এই ইকুয়েশনে নাইট্রোজেন যদি 1 মোল হয়, 1 মোল, হাইড্রোজেন কত আছে 3 মোল, আর অ্যামোনিয়া কত আছে 2 মোল আর 2 মোল। তাহলে আমরা আয়তন পেলাম 1 আয়তন, 3 আয়তন, 2 আয়তন। এবার আয়তনটা যেমন হবে, যদি আমি নাইট্রোজেন গ্যাসের আয়তন নিই, যদি 1 মোল হয় তাহলে এর আয়তন হয়ে যাবে এনটিপিতে বা এসটিপিতে 22.4 লিটার। এক্ষেত্রে কত হবে না 3 × 22.4 লিটার, যেহেতু এর 3 মোল আছে। আর এ কত হবে, এ হবে 2 × 22.4 লিটার। আর যেহেতু আমরা 1 মোল, 3 মোল আর 2 মোল হিসেবে ধরেছি। আর ভর দেখবো, এখানে ভর বলতে আমরা আণবিক ভরকেই দেখবো, আমরা কিন্তু এক্সাক্ট ভরকে আমরা এখানে ক্যালকুলেট করবো না, শুধুমাত্র আণবিক ভরটা দেখবো। নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের ভর হচ্ছে 2 × 14 28 গ্রাম ধরছি। বেশ, হাইড্রোজেনের ভর কত 3 × 1 + 1 2 হয়েছে 6 গ্রাম। আর NH3 আয়তন কত 2 × 14 + 3, 14 + 3 17, 17 2 34। আমার বিক্রিয়ক পদার্থের ভর কত হচ্ছে 28 + 6 34 গ্রাম, আর বিক্রিয়াজাত পদার্থের ভর হচ্ছে 34 গ্রাম। আর মিলে যাচ্ছে, তার মানে ইকুয়েশনটা বা কেমিক্যাল ইকুয়েশনটা ভ্যালিড, অর্থাৎ আমার ব্যালেন্স আছে বলেই। যদি আমি N2 + H2 করতাম, দিয়ে আমি NH3 এখানে ক্যালকুলেট করতাম, এখানে আমার একটু মিলতো না, কারণ এর হচ্ছে 28, এর হচ্ছে তোমার 2, আর এর হচ্ছে 17, এটা কখনোই মিলছে না। তার মানে আমার কী করতে হবে, প্রথমেই আমি যেটা বলেছিলাম যে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স না করলে কোনো কেমিক্যাল ইকুয়েশনের আমার এই ক্যালকুলেশনগুলো করতে পারবো না। এবার আমি সাপোজ একটা শুকনো পাতাকে পোড়াচ্ছি। শুকনো পাতাকে পোড়ালে কি হবে না, পাতার একটা ছাই উৎপন্ন হবে আর ধোঁয়া উৎপন্ন হবে, পরিমাণ তাপ উৎপন্ন হবে, তিনটি জিনিস উৎপন্ন হবে। এখানে কেউ বলতেই পারে স্যার এখানে শুধুমাত্র পাতাটার যা ওজন, বা 4টে পাতা আমি নিয়েছি, সেই পাতাগুলোকে পোড়ানোর পর পাতার যা ওজন ছিল আগে আর ছাইয়ের যা ওজন মিলছে না। এটা আপাত দৃষ্টিতে শুধুমাত্র মনে হচ্ছে যেন কার্বন ডাই C+O2 CO2 এটা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, পাতা পোড়ানোর সঙ্গে কিছু পরিমাণ জলীয় বাষ্প ভ্যাপোরাইজড হয়ে যায়, তার সেই ক্যালকুলেশন নিচ্ছি না। আবার তোমার কার্বন ডাইঅক্সাইড ছাড়া অন্যান্য গ্যাস উৎপন্ন হতে পারে, এটাও আমরা ক্যালকুলেশনের মধ্যে নিচ্ছি না। তাহলে সেই ইকুয়েশনটা কিন্তু পারফেক্ট একটা কেমিক্যাল ইকুয়েশন হবে না। ইকুয়েশনটা কিন্তু মানে পাতা পোড়ানোর ইকুয়েশন পারফেক্টলি নয়। এবার আমি যদি ধরেও নিই শুধুমাত্র কার্বনকে পুড়িয়েই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রেও দেখবো আমরা ভরটা কিছু পরিমাণ কমছে, ভর সমান পরিমাণ কমছে। কারণ কি, কারণ কার্বনের সঙ্গে অক্সিজেন যখনই বিক্রিয়া ঘটেছে নির্দিষ্ট টেম্পারেচারের পর, সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার সময় পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে। এবার আইনস্টাইনের যে সূত্র E=mc², বা ভর ও শক্তি সংরক্ষণের সূত্র অনুযায়ী ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে। তো সেক্ষেত্রে যদি আমার m পরিমাণ ভরটা হ্রাস হয়, তারপর আমি এখানে আমি যে পরিমাণ পদার্থটা পুড়িয়েছিলাম সেই পরিমাণ পদার্থ থেকে যদি কম পরিমাণ তার ছাই বা তার এই বিক্রিয়াজাত পদার্থগুলো টোটাল যে ভর, সেটা যদি আমার খানিকটা কম হয়, সেই ভর যে কমেছে যে পরিমাণ, সেই ভর কমা পরিমাণ ভরটার মান হচ্ছে সাপোজলি m। তো এই m এর ক্যালকুলেশন কি করবো, আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র আছে, সেই সূত্রটা হয় E=mc², where c is equal to speed of light.
থ্রু ভ্যাকুয়াম অর এয়ার। লাইটের স্পিডটা একটার মাধ্যমে একরকম হয়, তো এটা শূন্য মাধ্যমে বায়ু আলোর যে গতিবেগ, সেই গতিবেগের এর ভ্যালু এই সূত্রটাই, দ্যাট ইজ ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আবার এই ভ্যালুটা যে আবার লাইটের স্পিডের এক্সাক্ট ভ্যালু সেটাও নয়, 2.998 সামথিং, তারপর 10⁸ হয়, কিন্তু সেটা আমরা 2.998 সেটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ধরি। এখান থেকে আমরা এম ইকুয়াল কত পাবো না E/c²। এর মান যদি আমরা এনার্জি যদি 1000 জুল ভাবি, 1 কিলো জুল বা 1000 জুল বাই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার ভ্যালুটা বসাই, তাহলে আমার হবে 1.11 × 10⁻⁻14 কেজি। রাসায়নিক গণনাতে আমার এই যে পরিমাণ ভরটা হ্রাস হলো সেটা খুবই নগণ্য, না ধরলেও চলে, যার জন্য আমরা আপাতভাবে আমরা এই ভ্যালুটা যদি আমরা এটা একদম ফুললি কার্বনকে আমরা অক্সিজেনের সঙ্গে রিডাকশন করাই বা বিক্রিয়া করাই, তাহলে যদি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ও, তাহলে যে পরিমাণ ভরটা কমবে সেই ভরটা নেগলিজেবল ভর, অর্থাৎ আমাদের সাধারণ তুলা যন্ত্রে এই ভরটাকে মাপা অসম্ভব প্রায়। সেই জন্য ভরের ক্যালকুলেশন খুব বেশি প্রয়োজন পড়ে না, মানে ভরের হ্রাসের ক্যালকুলেশন খুব বেশি পড়ে না বা ধরা যায় না।